করোনার আবহে বাংলায় টকশোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আবারও বলছি, করোনার আবহে বাংলাতে রয়েছি, তার কারণ আমাদের আবাসভূমি কর্মভূমি বাংলা। সেই আবহের মধ্যে আমরা প্রতি মুহূর্তে সেই সব বিষয়গুলোকে রাখি, কিন্তু বাংলা নিয়ে দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাও ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। তাই যখন কখনো ভারতবর্ষের উপর যদি কোনো আঘাত আসে বাইরের শক্তি থেকে, তখন আমরা নিঃসন্দেহে চুপ করে বসে থাকতে পারি না। যে আবহেই থাকুক, তার কারণ করোনার আবহে বাংলা থাকলেও করোনার আবহে গোটা বিশ্ব, এখন ভারতবর্ষ করোনার আবহের মধ্যে রয়েছে অন্যান্য রাজ্যগুলো, বিশেষ করে 8টা রাজ্যের অবস্থা তো অতীব খারাপ। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, তখন ক্রমান্বয়ে প্রতিবেশী দেশ চীন থেকে একের পর এক হামলার খবর আসছে। যে ঘটনা ঘটেছিল এ দুর্ভাগ্যজনক না, গোটা বিশ্বের কাছে নিন্দনীয় একটি ঘটনা চীন যা ঘটিয়ে দিয়েছে ভারতের ওপর। ভারতের মাইটকে সে চ্যালেঞ্জ জানিয়েছে, ভারতের শক্তি, ভারতের অখণ্ডতাকে সে চ্যালেঞ্জ জানিয়েছে। কোথা থেকে চ্যালেঞ্জ জানা হচ্ছে? ভারতবর্ষের এক বিস্তীর্ণ অংশ সুরক্ষিত নয়, অরক্ষিত রয়েছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে। সেখানে কাঁটাতারের বেড়া, সে প্রশ্নটা অত্যন্ত কঠিন। আধুনিক প্রযুক্তির যুগে ভারত অনেকটাই এগোচ্ছে, তার সামরিক শক্তিকে সে প্রতিনিয়ত সংহত করার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে থেকে দাঁড়িয়েও চীন তার হচ্ছে যে সামরিক শক্তির জন্য সে বড়াই করে, তার যে প্রযুক্তির সে বড়াই করে, সে বড়াই করাটার জন্য সে ভারতবর্ষের উপর চাপিয়ে দিতে চেয়েছিল যে ভারতবর্ষ থেকে একদিন সংস্কৃতি চীনকেও যথেষ্ট পরিমাণে উদ্বুদ্ধ করেছিল। অতীশ দীপঙ্করের কথাই বলছি, চীন দেশে গিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে। ভারতবর্ষর যে সাংস্কৃতিক গঠন, চীনের সাংস্কৃতিক গঠন অনেকটাই পার্থক্য রয়েছে, জাতিসত্তাগতভাবে পার্থক্য রয়েছে। তথাপি কোথাও কোথাও কিন্তু ভারতবর্ষের সাথে চীনের একটা অদ্ভুত ধরনের নৈকট্য ছিল। হিন্দি চীনি ভাই ভাই এই কথাটা এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার চীনের কাছে বার্তা দিয়েছেন যে শত্রুতা নয়, কিন্তু চীন সেটা মানতে চাইল না। তার কড়া মূল্য হয়তো চীনকে আগামী দিনে চোকাতে হতে চলেছে। ঢক্কানিনাদ নেই হয়তো কোনো কোনো জায়গায়, কিন্তু বিরোধীদের প্রশ্ন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য নিয়ে। এই প্রশ্ন থাকাটা ভারতবর্ষের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে, ভারতবর্ষ বহু জাতি বহু ভাষার একটি দেশ, যা গণতন্ত্রের পথে হেঁটে চলে। সেই গণতন্ত্রের প্রশ্নে আমরা আজকে বিতর্কে অবতীর্ণ হচ্ছি। প্রথমে জানিয়ে রাখি যে চীনা কতগুলো থার্ড ক্লাস টাইপের কিছু অ্যাপ ছিল, অ্যাপ্লিকেশনস, যেগুলো বিভিন্ন মোবাইলে একেবারে ঢেলে এগুলো কোনো বসানো ছিল, কোনো না লাগতো হোমে, না লাগতো যজ্ঞে। সেই সমস্ত মানুষ, বেশ কিছু মানুষ কিন্তু প্রভাবিত হচ্ছিলেন। এক ধাক্কায় 59খানা এরকম অ্যাপকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে ভারত সরকার, বলে দিয়েছে এগুলো নিষিদ্ধ। তার কারণ চীন যে গণতন্ত্র বিশ্বাস করে না, তার দেশে কোনো কিছু অ্যালাউ করে না। তার সমস্ত এই ধরনের থার্ড গ্রেডেড সমস্ত কোয়ালিটির জিনিসপত্র ভারতবর্ষের বুকে এসে এটা দাপিয়ে বেড়াবে, এ কোনো মতে কি সহ্য করা যায় না উচিত। বিশেষ করে যখন সে সীমান্তের উপরে যখন আমাদের জওয়ানদের সে যেভাবে মেরেছে, এরকম একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে চীন কিন্তু থেমে নেই। বিশেষ করে কোন কোন জায়গা দিয়ে চীন তার তৎপরতা চালাচ্ছে, সেই বিষয়টাকেই আজকে বিতর্কে নিয়ে আসছি। এবং আগামী দিনে আত্মনির্ভর ভারত যে স্লোগান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই আত্মনির্ভরতার প্রশ্নেও আজ আমরা ডিবেটে থাকব। প্রথমে দেখব হচ্ছে কিভাবে চীন তার সামরিক শক্তিকে এবং কিভাবে সে সাজাবার চেষ্টা করছে। স্যার, নানা রকম পদক্ষেপের মধ্যে লেটেস্ট পদক্ষেপ যেটা হচ্ছে সৈন্য সমাবেশ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই দিকে একটু নজর রাখবো। গত 15 জুন পূর্ব লাদাখে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছিলেন 20 জন ভারতীয় সেনা। গুলি বোমা নয়, কাটা তার জড়ানো লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল ভারতীয় জওয়ানদের। যেভাবে ভারতীয় সেনার উপর হামলা চালানো হয়েছিল, পূর্ব পরিকল্পনা ছাড়া এইভাবে আঘাত হানা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। গালওয়ান উপত্যকায় সংঘাতের ঘটনা নিয়ে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে এক প্রস্ত আলোচনাও সারেন। সেখানেও এই পরিকল্পনা করে হামলার কথা উঠে এসেছিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথায় শিলমোহর দিয়ে এবার উঠে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। 15 জুন সংঘাতের আগে এলএসি বা অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল এলাকায় গিয়েছিল পর্বতারোহীদের দল এবং মিক্সড মার্শাল আর্টস ক্লাবের সদস্যরা। তারাই ভারতীয় জওয়ানদের সঙ্গে উস্কানিমূলক আচরণ করে সংঘর্ষ শুরু করে। সত্যিটা এবার সামনে আসছে।
চীনের জাতীয় প্রতিরক্ষা সংবাদের রিপোর্টে বলা হয়েছে 5টি সামরিক দলের সঙ্গে 15 জুন লাসায় গিয়েছিল মাউন্ট এভারেস্ট অলিম্পিক টর্চ র্যালির এক সদস্য এবং মিক্সড মার্শাল আর্ট যোদ্ধারা। সংঘর্ষের আগে থেকেই সেখানে মোতায়েন করা হয়েছিল মার্শাল আর্ট ফাইটারদের। চীনা সংবাদ মাধ্যম সিসিটিভি তাদের ফুটেজে দেখিয়েছে যে 100টি নতুন ট্রুপ তিব্বতের রাজধানীতে লাইন আপ করছে। তিব্বতের কমান্ডার ওয়াং হাইজিয়াং বলছেন, চীনের বাহিনীর সংগঠন মজবুত করতে এবং র্যাপিড অ্যাকশন সাপোর্ট ক্ষমতা বাড়াতে এনবো ফ্লাইট ক্লাবকে নিয়োগ করা হয়েছিল। তবে গালওয়ানে সরাসরি তারাই ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ করেছিল কিনা সেটা স্পষ্ট নয়, জানিয়েছে ওই সংবাদ মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন এটা চীনের ওপর চালাকি। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা প্রায়শই ঘটে, কিন্তু 1962 সালের পর এইভাবে উপত্যকাকে রক্তাক্ত হতে আগে দেখা যায়নি। ভারত চীন সংঘর্ষের ওপর বিশেষ গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনার ওপর হামলা চালায় চীন। বেইজিংই পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-কে এই নির্দেশ দিয়েছিল বলে ওই রিপোর্টে বলা হয়েছে। চীনই সেদিন প্রথম হামলা চালিয়েছিল উল্লেখ করা রয়েছে রিপোর্টে। অর্থাৎ বেশ আঁটঘাঁট বেঁধেই নেমেছে চীন, এটা স্পষ্ট। মুখে যাই বলুক, লড়াইয়ে উস্কানি যে তারাই দিয়েছিল সেটা এক প্রকার স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। এটা পরিষ্কার একটা লক্ষণ যে মার্শাল আর্টে যাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে, আমরা জানি কার্গিল যুদ্ধের সময় যখন একেবারে উচ্চ অবস্থানে যখন রয়েছে পাকিস্তানি সেনা, তাদেরকে ঘায়েল করার জন্য ভারতবর্ষে নাগা যে বাহিনী তাদেরকে নেওয়া হয়েছিল। তারা ক্রল করে গিয়ে হেড হান্টার্স, যারা আমরা জানি এই ধরনের মার্শাল আর্ট ঠিক কোন সময়টা লাগে, যখন হচ্ছে শত্রুপক্ষ যখন অবস্থানে থাকে, উচ্চ অবস্থানে থাকে, অর্থাৎ পাহাড়ি জায়গায় যখন উঁচুর দিকে থাকে, তখন এই একটা কিন্তু ছবি সামনে চলে এসছে। আরও একটা দিক রয়েছে যে এয়ার স্ট্রিপগুলোকে কিন্তু তারা কিন্তু খুব যথেষ্ট পরিমাণে কিন্তু মজবুত করার চেষ্টা করছে চায়না। কিভাবে সেটাও দেখাবো। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি-তে প্রতিদিন উত্তেজনা বাড়ছে। নতুন নতুন সমস্যা মাথাচাড়া দিচ্ছে। লাদাখের প্যাংগং লেকের কাছেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, এর ঠিক কাছেই একটি গিরিশিরা ঢুকেছে ভারতীয় ভূখণ্ডের দিকে, যাকে বলা হয় ফিঙ্গার 4। এই ফিঙ্গার 4-এর কাছেই হেলিপ্যাড ও বাংকার বানিয়ে ফেলেছে চীনা ফৌজ। বেড়ে গিয়েছে লাল ফৌজের আস্ফালন। গালওয়ান উপত্যকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছিল চীন। এবার প্যাংগং লেককেও নিজেদের বলে দাবি করতে পারে চীন, সেই আশঙ্কাই দানা বাঁধতে শুরু করেছে। উপগ্রহ চিত্র মারফত ধরা পড়েছে গালওয়ান উপত্যকা ও সংলগ্ন এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করেছে চীন। এর পাশাপাশি গোগরার হট স্প্রিং এবং দেপসাং উপত্যকাতেও চীনা সেনার উপস্থিতি স্যাটেলাইট মারফত নজরে এসেছে। এই সমস্ত এলাকায় বাড়ানো হয়েছে সৈন্য সংখ্যা, সাঁজোয়া গাড়ি, মাটি খননকারী যন্ত্র। থামেনি রাস্তা নির্মাণের কাজ। গত 22 জুনের উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। পেট্রোলিং পয়েন্ট 14-এর কাছে একটি নতুন বড় কাঠামো তৈরি করেছে চীন, যেটিকে দেখে মনে করা হচ্ছে এটি নজরদারি পোস্ট। পাশাপাশি মার্কিন সংস্থা ম্যাক্সার টেকনোলজিস বেশ কয়েকটি উপগ্রহ চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র লাদাখের গালওয়ান নয়, পার্শ্ববর্তী আরও কিছু জায়গাতে সেনা বাড়িয়েছে চীন। যেদিন চীনের মলডোয়ে 11 ঘন্টার ম্যারাথন বৈঠক করেছিলেন দুদেশের শীর্ষকর্তারা, সেই দিনই এই ছবি সামনে এসেছে। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর থেকে আকসাই চীনের যে অংশ চীন নিজেদের দখলে রেখেছে, সেই জায়গাটুকু বাদ দিয়ে বাকি পুরোটাই দখল করতে চাইছে চীন। আর সেই উদ্দেশ্য নিয়েই এগোচ্ছে চীন সেনা। এই ছবি থেকে এটা স্পষ্ট যে মুখে পিছু হটার কথা বললেও বেইজিং এখনও নিজেদের অবস্থানে অনড়। গত প্রায় 2 মাস ধরে গালওয়ান ও প্যাংগং লেক এলাকায় বেশ কিছু নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছে চীন। এর মধ্যে নতুন সংযোজন হেলিপ্যাড নির্মাণ। একটি সূত্র বলছে ফিঙ্গার 3 এলাকাতে চীনা সেনার টহল বেড়েছে, এমনকি ভারতীয় সেনাবাহিনীকে ফিঙ্গার 2 এর দিকে সরে যাবার নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে এই এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে ভারত। এই প্যাংগং লেক এলাকায় নজরদারি বাড়াচ্ছে ভারতীয় সেনাও। ব্যাটল ট্যাঙ্ক ভীষ্মের 7টি ইউনিট ইতিমধ্যেই তৈরি রাখা হয়েছে সু-MKI এবং মিগ-20-কে। সীমান্ত এলাকায় প্রস্তুত রয়েছে মিরাজ 2000 জেট, অর্থাৎ যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত ভারতও। গত 15 জুন গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় সেনা শহীদ হবার 1 সপ্তাহ পর 22 জনের স্যাটেলাইট চিত্র প্রমাণ করছে যে চীন এখনও নিজেদের অবস্থানে অনড়। চীনের এই জাতীয় কার্যকলাপ দ্রুত এই সমস্যার সমাধানের কোনো আশা নেই বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রায় 2 মাস ধরে একই অবস্থা লাদাখে। চীন শেষ পর্যন্ত পিছু হটে নাকি পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়,
সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। কাটে কি টক্কর, এবং ইতিমধ্যে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে লাদাখ বা ওই অঞ্চলে অনেকগুলো স্কুল বা এগুলোকে অনির্দিষ্টকাল ছুটি দেওয়া হয়েছে। খাদ্য বস্তু সেখানে মজুত করা হচ্ছে। ভারতের দিক থেকে কড়া জবাব আসবে আগামী দিনে, এরকমই একটা কিন্তু অনুমান করা হচ্ছে। কিন্তু সেই পরিস্থিতি, ভারতবর্ষের যে রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে, কূটনৈতিক যে পরিস্থিতি এখন যে জায়গায় রয়েছে, তার একটা তুল্যমূল্য বিচার হওয়া এই মুহূর্তে প্রয়োজন রয়েছে। গৌতম চৌধুরী রয়েছেন রাজ্য বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং মুখপাত্র রাজ্য বিজেপির, রয়েছেন সৌম্য আইচ রায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর ইমন কল্যাণ লাহিড়ী, তিনিও যোগ দিচ্ছেন। আমি প্রথমে গৌতম চৌধুরীর কাছ থেকে জানতে চাইব, গৌতম, ভারত ঠিক কতটা কড়া অবস্থান আগামী দিনে চীনের বিরুদ্ধে নিতে যাবে? তার কারণ হচ্ছে চীনে শুধু দুটোই পরমাণু শক্তিধর দেশ, সেদিক থেকে একটা ডিটারেন্ট সিচুয়েশন রয়েছে, প্রায় সম অবস্থা রয়েছে, কিন্তু প্রযুক্তি বা ব্যবসায়িক জায়গা থেকে চীন অনেকটা ভারতের বাজার দখল করে রেখে দিয়েছে। গতকাল অবশ্য 59খানা হচ্ছে অ্যাপসকে বর্জন করা হয়েছে, কিন্তু তথাপি কিন্তু চীনের সাথে কিন্তু ভারতের অনেক জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য চলে। ফলে সেই জায়গা থেকে কি চীন এরকমই চোখ রাঙাতে থাকবে, বা সবসময় এরকমভাবে হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলগুলোকে কি দখল করতে থাকবে? না সেই পরিস্থিতি ভারত তার পাল্টা প্রত্যুত্তর সমানভাবে দিতে থাকবে? কোন দিকে আমরা এগোচ্ছি? গৌতম চৌধুরী, আপনার এই যে চ্যানেলের প্রথম যে ডকুমেন্টারি আরম্ভ করলেন, তাতেই যেভাবে ব্যাখ্যা করেছেন সুজিত দা, সেই ব্যাখ্যা থেকে একমত আমি নয়। কেন? বিভিন্ন প্রকারে বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন প্রকারে কথা বলছে, তাতে ম্যাক্সিমাম এটাই বলা হচ্ছে কোনো দখল হয়নি। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা মানব না। আমরা মানব না কি যারাই আমাদের সেনার প্রমুখ রয়েছেন, যারা মাথা রয়েছেন, তাদের বক্তব্য, তাদের স্টেটসমেন্ট মানব না আমরা? আমরা কেন এইগুলো নিজের মধ্যে একটা ভাবনা চিন্তা করে নিচ্ছে? আমাদের ফিঙ্গার 4, ফিঙ্গার 6, ফিঙ্গার 6 তো আগেই কয়েকজন বলেছিল ছেড়ে চলে গেছে তারা। ফিঙ্গার 6-এ ঝামেলা ছিল, সেইখানে ওরা অনুমতি নিয়ে, যে বি শঙ্কর কালকেই যে মন্ত্রী, কালকেই বিভিন্ন মিডিয়াতে ফুটেজ এসছে, উনি বলেছেন সেইখানে শুধু কথা বলে ওরা একটা তাম্বু খাটিয়েছিল। সেই তাম্বুর মধ্যে আমরাও ওদের অনুমতি আর ওরাও আমাদের অনুমতি নিয়ে খাটিয়েছিল। কিসের জন্যে? আমরা পিছিয়ে যাচ্ছি কিনা, ওরা পিছিয়ে যাচ্ছে কিনা। সম্পূর্ণভাবে একটা এমন গল্প তৈরি, বিশেষভাবে বাংলার চ্যানেলগুলো, বাংলাতেই করা হচ্ছে। কিসের মদত দিয়ে করা হচ্ছে জানি না, কোন ভাবমূর্তি, কোন চিন্তাধারা, কমিউনিস্ট চিন্তাধারা না কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না, বামপন্থী চিন্তাধারার জন্য হচ্ছে না কি বুঝতে পারছি না। কি একটা ফলস একটা কাল্পনিক কাহিনী তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আজকে ভারতবর্ষ যথেষ্ট একটা জবাব দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের 40-20 জন জওয়ান শহীদ হয়েছেন, কিন্তু তাদেরও 43 জন জওয়ান, কোনো জায়গাতে 50 জন অব্দি বলছে। চীন বার করবে না। আর থাকলো অর্থনীতির ব্যাপার, অর্থনীতি অল্প অল্প করেই তো আমরা তাকে আটকাতে পারবো। এই যে ভারতবর্ষকে স্বলম্বিত করার জন্যে 20 লক্ষ কোটি টাকার যে বাজেট দেওয়া হয়েছে, এমএসএমই সেক্টরগুলোকেই মজবুত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে কোভিড-19-এর যে প্রথম আমরা সস্তায় ভারতবর্ষ কোনো যদি কিট তৈরি করে থাকে, বাংলার ছেলেরা তৈরি করেছিল। 6 জন 5 জন ডাক্তার বাবুরা তৈরি করে, তাতে মুসলমানও ভাই ছিলেন। কিন্তু কেন মমতা ব্যানার্জি তাতে কিংবা এখানকার সরকার কোনো প্রকার অ্যাপ্রিসিয়েট করলেন না? কেন সেটা ছিল? কেন সেটা ওই স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে লোন পেয়ে, স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যম থেকে পুরো সাপোর্ট পেয়ে তিনি নাকি ওই কিট তৈরি করতে পেয়েছিলেন। আমি আসবো গৌতম, আমি সৌম্যর কাছে আসছি। সৌম্য, গৌতমের বক্তব্য হচ্ছে যে ফিঙ্গার 2, ফিঙ্গার 6 কোনো জায়গাতেই হচ্ছে চীনে নেই, বা চীনের সেনা তারা হচ্ছে সীমানা ক্রস করেনি। প্রথম দিনই যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পয়েন্টে স্টিক, এবং হচ্ছে বাংলা চ্যানেলগুলো কেন করছে, কিভাবে করছে, এই প্রশ্নগুলোকে তুলেছে। কিন্তু স্যাটেলাইট ছবিতে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের নিরাপত্তা নিয়ে যেরকম গৌতম চৌধুরী, না আমি এটা বলছি, তোমরাও যেরকম হচ্ছে ভারতবর্ষ নিয়ে চিন্তা করো, আমরাও ভারতবর্ষ নিয়েই চিন্তা করি, এবং চীনকে এতটা কমিউনিস্ট তুমি বলে চীনকে এতটা বিশ্বাস আমরা করি না। অন্তত আমরা যারা রয়েছে এখানে বাংলা আমরা চীনকে এতটা বিশ্বাস করি এখনো চলছে। আচ্ছা, আমি আসছি গৌতম। আমি প্রথমে একটা কথা গৌতমের উদ্দেশ্যে বলি যে আলোচনাটা হচ্ছে যখন হতে দেওয়া উচিত, মানে ভালো। এটা আমি একজন
সাধারণ মানুষ হিসেবে আমার রাজনৈতিক পরিচয় পড়ে, আমি প্রথমে বিশ্বাস করব, সত্যি বিশ্বাস করতে চাইবো, মানে অন্তর থেকে বিশ্বাস করতে চাইবো যে ভারতবর্ষের ক্ষমতায় যারা আছেন সরকার এবং ভারতবর্ষের যে সিস্টেমটা চলছে তার উপরে, নাম্বার ওয়ান। তো আমি প্রথম যেটা কোট করতে চাই, যা আমি আমার বন্ধু বিজেপির বন্ধুর প্রতি, যে 2 জুন 2020 বিদেশ মন্ত্রক থেকে একটা রিপোর্ট করলো যে চীনের সৈন্য ফিঙ্গার 4 এ চলে এসছে এবং টেরিটরি দাবি করছে। তাদের পেট্রোলিং ইউনিট ফিঙ্গার 8 পর্যন্ত যেটা আমরা করতাম তার থেকে ওরা ভেতরে ঢুকে এসছে। আমি জুন 2020 জুন 2 আমি বিদেশমন্ত্রী 17 জুন 2020 একটা স্টেটমেন্ট বলছি, আই কোট গৌতম, যাতে চাইনিজ সাইড ইরেক্টেড স্ট্রাকচার ইন দ্য গালওয়ান সাইড অফ আওয়ার সাইড of LAC, line of actual control, and responsible for the violence and collisions, unquote. 19 জুন 2020 প্রধানমন্ত্রী বললেন কেউ ঢুকলো না। আমি শুধু একটা জিনিস বিনীতভাবে জানতে চাই, এদের 3 জনের মধ্যে কে ঠিক? 1, 2, আমি বিদেশ মন্ত্রণালয় অনুরাগ শ্রীবাস্তব, বিদেশমন্ত্রী অনুরাগ শ্রীবাস্তব তার সেক্রেটারি, চিফ সেক্রেটারি বলছেন যে মে মাসের মধ্যেই চীনা অনুপ্রবেশ হয়েছে। মে মাস, অনুরাগ শ্রীবাস্তব বলছেন মে মাসে চীনা অনুপ্রবেশ করেছে এলএসিতে, যেটা যে ভারতবর্ষের একটা বড় ভূখণ্ড অলরেডি তারা এনক্রোচ করে বলেছে। যেমন আমাদের পেট্রোলিংটা ফিঙ্গার 8 পর্যন্ত হতো, ওরা ফিঙ্গার 4-এ ঢুকে এসছে এপ্রিল মে মাসের পর থেকে। আমি বুঝতে পারছি না যে এটাকে ডাইলিউট করে দেওয়ার কেন চেষ্টা হচ্ছে। দেখো একটা কথা বলি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের নেতৃত্ব, ভারতবর্ষ আমাদের দেশ, চীন আমাদের বহিঃশত্রু। তাদের এই আগ্রাসনী নীতি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, আজকে একদিনের ঘটনা নয়। এটাকে এইভাবে দেখার কোনো কারণ নেই। চীন অলওয়েজ বিট্রেয়ার, অলওয়েজ। আমরা 62-তে যখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 15 বছর পরে ভারতবর্ষে যখন আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছিলাম সুজিতদা, যখন আমরা আইআইটি, খড়গপুর, অমুক তমুক, বাঁকড়ানাঙ্গাল ড্যাম বা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে, ভারতবর্ষের ইন্টেনশনই ছিল না যে কোনো পড়োশি দেশের সাথে যুদ্ধ করব। ঠিক সেই সময় যখন আমাদের দেশে একটা গুলি তৈরি হতো না, একটা বন্দুক হয়তো ছিল, গুলি ছিল না, আমাদের আর্মির পায়ে জুতো ছিল না। আপনার বোধহয় মনে আছে যে 1954 সাল পর্যন্ত ভারতবর্ষে আর্মি পাইলট ট্রেনিং হতো না, আমাদের বিদেশ থেকে পাইলট নিয়ে আসতে হতো। এই মতো অবস্থায় আমাদেরকে বিট্রে করে আমাদের সঙ্গে চীন যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, আমরা পরাজিত হয়েছিলাম, এটা অনস্বীকার্য। কিন্তু এই পার্লামেন্টে দাঁড়িয়ে কিছুদিন আগেও যখন প্রধানমন্ত্রী, আমাদের সাথে রাজনৈতিক বিভেদ থাকতে পারে গৌতম, এই পার্লামেন্টে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী বলছেন, প্লিজ বলেনি, প্লিজ ভাই, বলিনি, আমি তো বলছি, আরে কি মুশকিল, তুমি যদি সব সময় ঢুকে পড়ো তাহলে কি করবে? আমাকে বলতে দাও, তুমি বলবে। আমি একটা, আরে ভাই তোমাকে তো বলছি না, তুমি শোনো না, আমি চীনকে বলছি। আরে চীনকে বললে তোমার গায়ে লাগবে। 2008 থেকে 13 মধ্যে আপনাদের সরকার ছিল, ইউপিএ সরকার ছিল, আরে ভাই তুমি তো সেই সময়, আরে চীনকে বলছি তো তোমার লাগছে কেন? স্কয়ার কিলোমিটার জায়গা I am blaming চীন ইয়ার, I am blaming চীন। তোমার গায়ে লাগার কোনো কারণ নেই। দাঁড়াও, শোনো, পার্লামেন্টে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে, সুজিতদা বলছেন সর্বদলীয় বৈঠকে, যে বলছেন উই ওয়ান্ট ব্যাক আওয়ার আকসাই চীন, যেটা আগেই দিয়ে নিয়েছে, আমরা গিলগিট চাই, বাল্টিস্তান চাই, সবাই সমর্থন করেছে, এভরিবডি, সব অল পলিটিক্যাল পার্টি। আজকে যখন আমার 4 মাস ধরে আমার দেশে ইনট্রুড করলো, কেন অটল বিহারী বাজপেয়ীর সময় পাকিস্তানের সেনা ঢোকেনি? তুমি কি ইন্ট্রুশন মানছো না? মানে না, আমাকে পরিষ্কার বলে দিক, এইসব তরজা করে তো লাভ নেই। আমাকে বলে দিক যে বিদেশ মন্ত্রণালয়ের কথা ঠিক, প্রতিরক্ষা মন্ত্রীর কথা ঠিক না, প্রধানমন্ত্রী করে কে মিথ্যা কথা বলছে? ওকে, এই প্রশ্নটা নিয়ে আমরা এগোবো, কিন্তু আমি অধ্যাপক ডক্টর ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার কাছেই রাখবো। একটা এই মুহূর্তে আসছে যে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে চীনকে আমরা উপযুক্ত জবাব দিয়েছি লাদাখে, আবার কোথাও হচ্ছে ক্রস করেনি, কোথাও একটা জায়গায় একটা মানে চীন একটা বিশ্বাসঘাতকতা করে, তার একটা ধারাবাহিক ইতিহাস আছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এইটাকে নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে ভারতবর্ষের অখণ্ডতা বা এই প্রশ্নে নিঃসন্দেহে সকলেই সমানভাবে আমরা চিন্তিত, কিন্তু কিছু কিছু এই প্রশ্নগুলো, যেটা গৌতম চৌধুরী বিজেপির খুব গুরুত্বপূর্ণ নেতা বলছে যে বাংলা চ্যানেলগুলো বায়াস, মানে কোথাও চীন ইনক্লুড করেনি,
পুরো আচ্ছা, ঠিক ভারতবর্ষে আছে। কিছু মাওয়িস্ট বিচারধারা লোক রয়েছে যারা ওকে। সমর্থন করে, মানে চীন তারা তাদের আমি তো পয়সাও দেখছি দেয়। তুমি চীনকে অত উপকার হয়ে যায়। বলুন। চীনের বিরুদ্ধে কিছু বলে তোমার গায়ে লেগে যাচ্ছে কেন? তুমি আবার বলছো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা নিতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আস্তে আস্তে জানি, আমি মুখোশটা তো খুলছি আমরা। না না ঠিক আমি ঠিক আছে গৌতম, প্রধানমন্ত্রীকে বক্তব্যকে সাপোর্ট করার তোমার দায় রয়েছে, রাজনৈতিক কম্পালশন সব ঠিক আছে। আমি এই জায়গা থেকে অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর কাছেই আসবো। আন্তর্জাতিক সম্পর্ক এবং চীন সম্পর্কে ভীষণভাবেই অবহিত, আমি ইমন কল্যাণ লাহিড়ীর কাছেই রাখছি। ইমন, সুবিধা দুটো প্রশ্ন, একটা হচ্ছে চীন কোনোদিনই ভারতের বন্ধু রাষ্ট্র নয়, এটা আমরা আগের দিনও আলোচনা করেছি। 1913-14 সালে রবীন্দ্রনাথ যখন সেখানে গিয়েছিলেন, চীন যেভাবে রবীন্দ্রনাথের বিরোধিতা করেছিল, বিশেষ করে তখনও তো আধুনিক চীন গঠন করা হয়নি, এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি যে 5000 বছর আগে, অথবা আমি ধরে নিলাম 2000-2500 বছর আগে, যখন বৌদ্ধ ধর্মের সাথে সংস্পর্শে আসাটা কমে যায় ভারতবর্ষ এবং চীনের, তখন থেকেই কিন্তু চীনের সঙ্গে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। সেটা পরবর্তীকালে বিংশ শতাব্দীর প্রথমে রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন, আমরা আলোচনা করেছি, যেখানে প্রায় রবীন্দ্রনাথের সঙ্গে বহু বিখ্যাত মানুষ যেমন রামকিঙ্কর বেজ এনারা চীনে গিয়েছিলেন, এবং সাংঘাই এবং বেজিংয়ে বিশেষ করে একটা চরম বিরোধিতা হয়েছিল যে ভারতবর্ষের সংস্কৃতি আমরা মানব না। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ধারায় চীনের বিদেশ নীতি তৈরি হয়েছে, যে এনসার্কেল ইউর এনিমি ফ্রম আউটসাইড এবং ডেস্ট্রয় ইউর এনিমি ফ্রম ইনসাইড, যেটা খুব ভালনারেবল একটা পলিটিক্যাল পজিশন, এবং সামগ্রিকভাবে দুটো চীন খুব সাকসেসফুলি করছে, দেশের ভেতরে কোনো বিরোধিতা রাখে না এবং দেশের বাইরে যারা এবং তাদেরকে ঘিরে ফেলছে, মানে এটা খুব সাস্টেইনেবলি করে যাচ্ছে। এবং সুজিতদা, যেটা আমরা দেখতে পাচ্ছি বিগত 5 থেকে 6 বছরে সারা ইন্ডিয়ান ওশান থেকে শুরু করে আর্কটিক থেকে শুরু করে শুধুমাত্র ভারতবর্ষের চাবাহার পোর্ট ছাড়া বাকি সব পোর্টই প্রায় আস্তে আস্তে চীনের দখলে চলে আসছে। আমি এখনো আপনাকে বলছি যে আজকে যদি আমি কলকাতা বন্দরও দেখি, কত পণ্যবাহী জাহাজ চীন থেকে এসেছে, যদি আজকের হিসেবটাও নেন দেখবেন যে প্রচুর পরিমাণে পণ্য কিন্তু এই বাজারেও এসেনশিয়াল নন এসেনশিয়াল গুডসকে ভাগ করেও চীন থেকেই কিন্তু আসছে। এটা চীনের একটা ইনফ্লুয়েন্স, আমরা চীনকে কিন্তু সেইভাবে অস্বীকার করতে পারিনি, এবং একই সঙ্গে আত্মরক্ষার যে প্রশ্নটা সেটাতে কিন্তু আমরা মাঝে মাঝে বিপন্ন বোধ করেছি 1962 সালে, পরবর্তীকালে অরুণাচলের ম্যাপ নিয়ে, তারপরে সিকিমের যে অস্তিত্ব, এবং এখন আমি আপনাকে বলছি যেটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, শুধুমাত্র সরকারের কাছে নেই, অনেকের কাছেই আছে, যে পুরো নেপাল বর্ডার দিয়ে চীন যেভাবে চাইনিজ লার্নিং ইনস্টলেশনসগুলো করছে, স্কুলসগুলো করছে, অথবা যে ভাবে পাকিস্তানি এস্টাবলিশমেন্টগুলোকে প্রমোট করছে, সেটা কিন্তু ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আরও একটা বিষয় বলে দিই যে ভারতবর্ষের প্রায় নিচ অবধি, অর্থাৎ আন্ধ্রা থেকে শুরু করে নেপাল নিয়ে এই অঞ্চলটাকে বলা হয় কম্প্যাক্ট রিভলিউশনারি জোন। এই জোনটা কিন্তু চীন তৈরি করেছে, যেখানে মেনলি ইললিগাল আর্মস অ্যামুনেশন যেটা ট্রাফিকড হয় থ্রু নেপাল চ্যানেল, থ্রু নর্থ ইস্টার্ন বর্ডার্স। এখানে M সিরিজ রাইফেলস থাকতে পারে, AK-56 রাইফেলস থাকতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই চীনকে বাধা দেওয়ার জায়গাটা, আমাদের একটা বিদেশ নীতির পরিপূর্ণতার দরকার। আপনি যদি অটল বিহারী বাজপেয়ী বা তার আগে যে আমরা নেহরুভিয়ান পলিসি দিয়েও যদি শুরু করি, আমরা দেখব ভারতবর্ষে একটা নির্দিষ্ট গতিমুখ ছিল, অর্থাৎ নন অ্যালায়েন্স মুভমেন্ট, অ্যান্টি অ্যাপারথাইড, যেটা নেহরুভিয়ান পলিসি। পরবর্তীকালে সেটা কিন্তু আরও বেশি জোরদার হয় যে ইন্ডিয়া নিউক্লিয়ার উইপেন নেবে কি নেবে না, এবং তখন বলা হয় ইন্ডিয়া ইজ এ রেসপন্সিবল নিউক্লিয়ার উইপেন স্টেট। এবং আমরা জানি যে প্রথমে প্রাথমিকভাবে ইন্দিরা গান্ধীর অধীনে এবং পরবর্তীকালে বাজপেয়ী সরকারের অধীনে যে টেস্ট করা হয় পোখরান 1 and 2, ইন্ডিয়া নিউক্লিয়ার টেস্ট করে, এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু 1, 2, 3 এগ্রিমেন্ট সই করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এবং প্রাথমিকভাবে কোনো পৃথিবীর দেশ কিন্তু ভারতবর্ষকে সন্দেহভাজনের তালিকায় রাখেনি, এবং ধীরে ধীরে ভারতবর্ষ এগিয়ে গেছে তার বিদেশ নীতির পরিপূর্ণতায়। এর আগেও আমরা যদি দেখি 1991-এর ডেফিনিট ফরেন পলিসি ছিল, যেটাকে আমরা অ্যাক্টিস্ট পলিসি বলি, তার সঙ্গে সূত্র ধরে বিমস্টেক, BCIM, K2K এই পলিসিগুলো নির্দিষ্টভাবে প্রমাণ করা হয়েছিল। এবং ভুটান, নেপাল, বাংলাদেশ, এই যে নেবারহুড পলিসি, এই নেবারহুড পলিসিটাকেও একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছিল যে এই নেবারহুড পলিসিটা ভারতবর্ষের এটা। এবং আজকে যে রাস্তাগুলো আপনি দেখেন, যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে, এগুলো কিন্তু সবটাই এশিয়ান হাইওয়ে 1। এই রাস্তা কিন্তু সরাসরি চীন চলে যাচ্ছে, এবং আপনি জানেন যে এটা মোড়ে তামু বর্ডার ক্রস করে এই রাস্তায় এশিয়ান হাইওয়ে 1 হয়ে, অর্থাৎ একটা রাস্তা গোলাঘাট হয়ে, একটা রাস্তা
বাংলাদেশে ঢাকা হয়ে সমস্তটাই কিন্তু মোড়ে তামু হয়ে একেবারে কুমনিং অবধি পর্যন্ত। চলে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে K2K। আপনি এশিয়ান এই যে কোনো ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটার উপরে দেখবেন যে এখানে কিন্তু H1ও লেখা থাকছে। অর্থাৎ আমাদের পলিসির একটা নির্দিষ্ট রূপরেখা ছিল, যেটা কিন্তু এই যে ঘটনাটা এটা কিন্তু বাজপেয়ী সরকারের আমলেই হয়েছিল। এবং এর যে প্রশ্নটা সেটা নরসিংহ রাওয়ের যে তাহলে কি প্রশ্নটা এটাই আসে যে নরেন্দ্র মোদীর সময় কি কোনো ডিসাইসিভনেস আমি থেকে ভারত আমি শিফট সেখানেই করছে? আমি সেখানেই বলছি যে প্রশ্নটা উঠছে, এটা খুব পজিটিভ একটা প্রশ্ন, যে প্রথম দিন যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইন্ট্রুশন হয়েছে এবং আমাদের 20 জন বীর জওয়ান মারা গেছে, পরবর্তীকালে স্টেটমেন্টটা চেঞ্জ হলো কেন, দ্যাট দেয়ার ইজ নো ইন্ট্রুশন অন দ্য পার্ট অফ চায়না। এটা কিন্তু এটা নয় যে কোনো দল সেটার বিরোধিতা করেছে, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দল বিরোধিতা করেছে, প্রতিটি দল বলেছে আমরা কিন্তু সরকারের সঙ্গে আছি, সরকারের পাশেই আছি। কিন্তু ডিফিউশনের ফ্যাক্ট যদি হয়, এটা কিন্তু আমার বানানো গল্প নয়, অ্যাজ এ স্কলার এটা কিন্তু ওয়েবসাইটেই আছে, যেদিন যে যে নোটিশ সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়। এবং সেই পার্টি বৈঠকে কি নির্দিষ্টভাবে বলা হয়েছিল, নো ইন্ট্রুশন। তাহলে এই 20 জন বীর জওয়ান কোন সময় কিভাবে মারা গেছিল এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ ফ্যাক্টটা কি, এই ফ্যাকচুয়াল ওরিয়েন্টেশনটা যদি সামনে আসে, অ্যাকচুয়াল আইডিয়াগুলো যদি সামনে আসে, এবং এটাও কিন্তু সত্যি যে স্যাটেলাইট ম্যাপগুলো আসছে সেটা কিন্তু অনেক দিন আগে থেকে প্রমাণ করছে, প্রায় মাস দুয়েক আগে থেকে চীন প্রস্তুতি নিচ্ছে ভারতবর্ষের কাছে ধীরে ধীরে ঢোকার। তাহলে এই সার্বিক পরিস্থিতিতে ভারতবর্ষের নিরাপত্তা, এখানে যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, আমার একটাই বক্তব্য যে এই সার্বিক পরিকল্পনাটা যারা সরকারে আছেন, যারা সরকারে নেই, সকলের এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার, যেখানে ভারতবর্ষের সার্বভৌমত্ব কিন্তু অক্ষুণ্ণ বা কোনোভাবেই দ্বিধাবিভক্ত হবে না। এই সার্বভৌমত্বের ধারণাটাকে কিন্তু রক্ষা করাটা প্রয়োজন, এবং সেখানে সবচেয়ে বড় জরুরি ফ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন। আসবো এর দ্বিতীয় অধ্যায়। কোথাও কি একটা জায়গায় মানে চীনের যে আধিপত্যবাদ, চীন যে আগ্রাসী, সেই জায়গায় কি ভারত মানে খুব ধীরে বুঝে নিয়ে এগোতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হচ্ছে পলিটিক্যাল মহলে, না কতগুলো দ্বন্দ্ব তৈরি হচ্ছে? এই নিয়ে আসবো দ্বিতীয় অধ্যায়ে। এবং আত্মনির্ভর ভারতের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ চীনের বাজারে ভারতের বাজারে যদি চীনা পণ্যের আধিক্য থেকে যায়, তাহলে কিন্তু আত্মনির্ভর ভারতের গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসাবে সামনে আসবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন এটা ভবিষ্যতে কিভাবে দিকে এগোতে পারে, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অন্তত আগামীর রাজনৈতিক স্পেয়ারে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।